রাজধানীর ফিলিং স্টেশনে হঠাৎ গ্যাসের তীব্র সংকট, অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, দীর্ঘ লাইনে ভোগান্তি চরমে। বেসরকারি ব্যবস্থায় হজের খরচ বাড়ছে, হাবের ৩ প্যাকেজ সর্বনিম্ন ৫,১৩,০০০ টাকা, কিছুটা স্বস্তি বিমান ভাড়ায়। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানের উদ্যোগ সরকারের, কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম স্নাতক করার পক্ষে হাইকোর্ট, আইনের ধারায় আপত্তি, রুল জারি। তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, ফের প্লাবিত লালমনিরহাটের নিম্নাঞ্চল, উত্তরের আরও কয়েক জেলায় বন্যার শঙ্কা। ককরোচ পার্টির আন্দোলনে টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত দিল্লির রাজপথ, চাপ বাড়ছে মোদী সরকারের ওপর। স্বাগত নিউজ 24 সংবাদে আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, সংবাদ শিরোনামের শুরুতেই যে কথাটি জানাচ্ছিলাম যে গ্যাস সংকট এবং ভোগান্তি কিন্তু আজ রাজধানী জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হবেন সহকর্মী সজীব হোসেন। সজীব, সকাল থেকে আপনি বিভিন্ন পাম্পে গিয়েছেন এবং সেখানকার চিত্র দেখেছেন, জানাবেন এখনকার চিত্র ঠিক কিরকম এবং একই সাথে চালক এবং পাম্প মালিকরা এই বিষয়ে কি বলছেন? ধন্যবাদ নাহিদ হক আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর ডিএল ফিলিং স্টেশনে। আর এই ডিএল ফিলিং স্টেশনে গত রাত থেকেই মানুষ অপেক্ষা করছেন এই যে গ্যাস নেওয়ার জন্য। গ্যাস সংকট থাকার কারণে এখন পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করে যাচ্ছেন এবং গ্যাস কিন্তু তারা পাচ্ছেন না। এছাড়া অনেকে বলেছেন আমাদেরকে সকাল থেকে অপেক্ষা করছেন এবং যাত্রী সহ যে লোকজন রয়েছে তারাও অপেক্ষা করছেন এবং রাজধানীর বাইরে থেকে যারা এসেছেন তারা কিন্তু এই গ্যাস সংকটের জন্য আটকা পড়ে গিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে সিএনজি যে ড্রাইভার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে দৈনন্দিন যে জীবন যে উপার্জন হয় সিএনজি চালিয়ে সেটি দিয়ে তারা সংসার চলে এবং আজকে গ্যাস সংকট থাকার কারণে তারা গ্যাস নিতে পারছেন এবং সকাল থেকে তারা সিএনজি চালাতে পারছে না, যে কারণে তাদের যে জমার টাকাটা রয়েছে সেটা কিন্তু ঠিকই দিতে হচ্ছে, কিন্তু তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু ব্যাহত হচ্ছে এই গ্যাসের জন্য। এছাড়া প্রাইভেট কার সহ এবং গ্যাস যে ইসের ফিলিং স্টেশনে যে কর্তৃপক্ষ যে ম্যানেজার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন হুট করে গ্যাসের প্রেশার কম থাকার কারণে হঠাৎ করে তাদের গ্যাস বন্ধ হয়ে যায় এবং কিছু কিছু যে স্টেশন ফিলিং স্টেশন রয়েছে সেখানে আমরা দেখেছি যে 2-1টা লজেন চালু থাকলেও বাকি বেশিরভাগ লজেনই বন্ধ রয়েছে। আমি যে স্টেশনে রয়েছি, ফিলিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, সেখানে 5টি লজেন সবসময় সার্বক্ষণিক চলমান থাকে, কিন্তু আজ সকাল থেকেই এখানের যে 5টি লজেন রয়েছে 5টি লজেনই বন্ধ রয়েছে, যে কারণে এই এলাকার যে লোকজন রয়েছে, যারা পথচারী রয়েছে এবং গাড়ির চালক রয়েছে তারা কিন্তু চরম একটি দুর্ভোগে পড়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকার যে লোকজন রয়েছে বা যারা সর্বক্ষণ চলাচলা করেন বা মানুষের যে দৈনন্দিন কাজকর্মের বিষয়ে তারা ব্যাপক ভোগান্তিতে পড়ছেন এবং তারা দুর্ভোগে পড়ছেন। এছাড়া দীর্ঘ সারি থাকার কারণে সড়কের পাশে 4 থেকে 5টা সারি রয়েছে, যে কারণে এই এলাকার যে মানুষ রয়েছে তারা চলাচল করে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং যে চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন এবং চরম যে যানজটের সৃষ্টি হচ্ছে সড়কে। এই সড়কের সৃষ্টি হওয়ার কারণে এই এলাকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু দুর্ভোগে পড়ছেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল লোক রয়েছে তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর এলাকা থেকে গ্যাসের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, রয়েছেন নাফিসা হক। সজীব, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে আবারও তীব্র হয়ে উঠেছে সিএনজি বা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। পাম্প কর্তৃপক্ষ বলছে সমস্যার দ্রুত সমাধান না হলে এই সংকট আরও বাড়বে। আর এদিকে ত্রুটির কারণে হঠাৎ করে এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় দেশে ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। আর এর অন্যদিকে সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি সহ 4 দাবিতে 30 জুলাই সারা দেশে পাম্প বন্ধের ঘোষণা সিএনজি পাম্প মালিকদের কেন্দ্রীয় সংগঠনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কম প্রেসারের কারণে সিলিন্ডার ভরতে কেটে যাচ্ছে দীর্ঘ সময়। সারা দেশের সিএনজি স্টেশনগুলোর চিত্র এখন একই। গ্রাহকরা বলছেন গাড়ি চালাতে না পারলে মালিকের জমা দিবেন কিভাবে। প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে, এখনো সামনে 1 ঘন্টা লাগবে গ্যাস নিতে। এখন পর্যন্ত পাম্পের সামনে যেতে পারলাম না। আদৌ কি গ্যাস পাবো কিনা সেটাও কোনো জানা নাই। একটা সিএনজির গ্যাস লাগে 300-350 টাকার গ্যাস। আমরা যদি জমা তুলতে গ্যাস নিতে দিন যায়, আমাকে তো রুজি হয় না। মালিক জমা কম নাই,
এখন আছে আমরা খুব কষ্টে, খুব বিপদে আছি। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছেন সরবরাহ লাইনে চাপ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না। দ্রুত সমস্যার সমাধান না হলে গ্যাস সংকট আরো বাড়ার আশঙ্কা তাদের। আমরা তো অনেক পিটিশন দিছি, জানাচ্ছি, তিতাসি গোষ্ঠীরে বলছি আমরা, কিন্তু আগে শুক্রবারেও গ্যাস পাইতাম, সারাদিন গ্যাস চলতো শুক্রবার, এখন শুক্রবারও থাকে না। ত্রুটির কারণে হঠাৎ করে এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে, ফলে তীব্র গ্যাস সংকটে থমকে গেছে চাকা। এদিকে সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানো সহ 4 দাবিতে 30 জুলাই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের। টাকা কমিশন বৃদ্ধি করা হয়। এই গ্যাস সংকটে সরাসরি প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের উপর। জনভোগান্তি কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি গ্রাহকদের। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। পবিত্র হজে সৌদি পর্বের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার অজুহাতে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়ছে। গত বছরের চেয়ে 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,545 টাকার প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। তবে কিছুটা স্বস্তি ফিরছে বিমান ভাড়ায়, আগের বছরের চেয়ে কমবে 24,000 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা নিশ্চিতে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বনিম্ন প্যাকেজ 5,13,000 টাকা, সর্বোচ্চ 7 লাখ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিদের সংগঠন। গত বছরের তুলনায় বেড়েছে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলেন, সৌদি পর্বের খরচ দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে করে হজ প্যাকেজ প্রদান করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয়ের প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। তবে বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। তারা অভিযোগ করেন, 2023-24 সালে অনৈতিকভাবে বিমান ভাড়া বৃদ্ধি করে কয়েক হাজার কোটি টাকা লুপাট করেছে একটি চক্র। তাদের বিচারের আওতায় আনার দাবি করেছে সংগঠনটি। বিমানের যে ভাড়াটা নির্ধারণ করে সেটাই সৌদি আরব সেটা ফলো করে। আমাদের মতামত হচ্ছে তা তো না হয়েছে। আর 1,98,000 যখন ছিল তখন কি তখন তো হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000 মানুষ। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 25 মে পালিত হবে পবিত্র হজ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, আর এরপরে এই কমিটি করে দেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে তিনি জানান, গ্যাস, বিদ্যুৎ ও আর্থিক সংকট সহ বস্ত্র খাতের পুরনো সমস্যাগুলো সমাধানে প্রায় 1.5 বছর সময় লাগতে পারে। তবে সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া বন্ধ কারখানা চালুর সরকারি উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও আশা প্রকাশ করেন বিটিএমএ সভাপতি। ব্যাংকের যে সমস্যাগুলো আছে এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে, উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরো কিভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। একনেক সভায় 14,041 কোটি 21 লাখ টাকার 8টি প্রকল্প অনুমোদন পেয়েছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার ও লক্ষ্য অনুযায়ী কাজ করা এবং নীতিমালা তৈরির প্রস্তুতি চলছে। অপ্রয়োজনীয় খরচ কমানো সহ অন্যান্য বিষয়ে পর্যবেক্ষণ চলছে। প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো নিয়েও কাজ চলছে। এডিবি বাস্তবায়ন গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। প্রকল্পগুলোর ক্ষেত্রে বেশ কিছু পর্যবেক্ষণ এবং ডিরেক্টিভস দেওয়া হয়েছে, কেননা প্রকল্প গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নের যে প্রক্রিয়া সেসব ক্ষেত্রে চলমান যে ধারা আছে
সেগুলোকে প্রতি মুহূর্তেই আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন। এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নির্ধারণে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার এই রুল জারি করেন বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ। এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না তাও জানতে চেয়েছেন আদালত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, আর এরই মধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু হওয়ায় বন্যার আশঙ্কা করছেন রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ উত্তরের নিম্নাঞ্চলের মানুষ। অব্যাহত রয়েছে কুড়িগ্রাম এবং ফরিদপুরের চরাঞ্চলের নদী ভাঙনও। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হ্রাস বৃদ্ধির মধ্যে নদ নদীর পানি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে আবারও পানি প্রবেশ করেছে। ফলে এসব অঞ্চলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে রংপুরের নিম্নাঞ্চলে বন্যার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। এছাড়াও গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ও কোলকন্দ ইউনিয়নের শঙ্করদহ, চরৈচলি, বাগেরহাট ও বিনবিনা চর সহ বিভিন্ন এলাকায় পানি ঢুকে ফসলি জমি তলিয়ে গেছে। কোথাও গ্রামীণ সড়কে ভাঙন দেখা দেয় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তবে কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ নদীর পানি। পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। সবচেয়ে বেশি ভাঙন দেখা যাচ্ছে চরাঞ্চলে। এখানে বাড়ি ঘর সব নদী ভাঙিয়ে নিছে, গাছপালা সব ভাঙিয়ে নিতেছে। নদীর কাছে আড়ত বাড়ি, বস্তা টস্তা কোনো যোগাযোগ নাই। মেম্বার চেয়ারম্যান এখানে আসে না, তা আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? এই তেলেনিগুড়ি মনে করো কাজ ঠিক মতন হবাইছে না। এই পানি যদি ঠিক মতন আর একটু বাড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ড জানায় আগামী ৪৮ ঘন্টায় কয়েকটি নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও গাইবান্ধা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফরিদপুরের পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে নদী ভাঙন অব্যাহত রয়েছে। ফলে হুমকির মুখে রয়েছে ইউনিয়নের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক ও মসজিদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ২০২৪ সালের ২২ জুলাই গণ অভ্যুত্থান তখন চরমে। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছিল কারফিউ। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় থেমে থাকে ডিজিটাল যোগাযোগ এবং অনলাইন বাণিজ্য। মাঠে সশস্ত্র বাহিনীর সাথে দায়িত্বে ছিল বিজিবি এবং পুলিশ। পরিস্থিতির ব্যাপকতায় আতঙ্কে সাধারণ মানুষ। আর এদিন সারা দেশে বিএনপি এবং জামাতে ইসলামের নেতাকর্মী সহ ১২০০ মানুষকে গ্রেপ্তার করা হয়। দিনে নাটক আর রাতে আটকের পরিকল্পনা করছিল সরকার। ২০২৪ সালের ২২ জুলাই কারফিউর তৃতীয় দিন। আগের দিনের সহিংস পরিস্থিতির পর রাজধানীর রাজপথ জনশূন্য। গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। জনমনে তীব্র আতঙ্ক, উৎকণ্ঠা। এর মধ্যে নির্বাহী আদেশে ২৩ জুলাইয়ের জন্য সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। টানা ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় থমকে দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকায় দানা বাঁধতে থাকে নানা গুজব। এর মাঝে পরিস্থিতি স্বাভাবিক করার অজুহাতে সারা দেশে জোরালো অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হয় বিএনপি, জামায়াত সহ প্রায় ১১০০ জন। সন্ধ্যায় আসে কারফিউ অব্যাহত রাখার ঘোষণা। আমরা মনে করি যে কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে। আগের দিনই শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি সমুন্নত রাখেন আদালতও। এরই ধারাবাহিকতায় নবম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকুরিতে ৯৩% মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন প্রস্তুতের কথাও জানান তখনকার জনপ্রশাসন মন্ত্রী। আদালত সেইভাবে রায় দিয়েছে যেভাবে শিক্ষার্থীরা চেয়েছিলেন। চলমান অস্থিরতার মাঝেই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন এই সহিংসতার পেছনে রয়েছে বিএনপি, জামায়াত। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হাসিনার সেই দাবি অস্বীকার করে বৈষম্য
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন। ওনারা ভুলে যাচ্ছেন 1952 সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানাদাররা ব্যর্থ হয়েছে। অন্যদিকে পুলিশের গুলি ও বর্বরতার কারণেই পরিস্থিতি অগ্নিগর্ভ বলে দাবি করেন বিরোধী দলগুলো। সে সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায় বিভিন্ন সরকারি স্থাপনায় সহিংসতার কথা। এদিকে শত শত পুলিশ সদস্য হতাহতের তথ্য তুলে ধরেন পুলিশের তৎকালীন মহাপরিদর্শক। সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমরা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। এদিন শুধুমাত্র ঢাকাতেই 6 শতাধিক সহ সারা দেশে বহু মামলা দায়ের করা হয়। তবে আন্দোলনকারীদের অভিযোগ, দিনে দাবি মেনে নেওয়ার নাটক সাজিয়ে রাতে গণহারে আন্দোলনকারীদের আটক করাই ছিল সরকারের আসল পরিকল্পনা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। বিএনপিকে একলা চলনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাষ্ট্র পরিচালনায় মিত্রদের পাশ কাটিয়ে বিএনপি এই নীতিতে চলছে বলে তার অভিযোগ রয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, সংসদে একটি মহল বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা করছে। আবার যেন কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্য সরকারকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, সরকারকে শ্রমিকদের বেতন কাঠামো নিশ্চিত করতে হবে, পাশাপাশি তাদের চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান। যদি লম্বা পথ যেতে চান, আমার দাদাজান বলতেন, লম্বা সফর করলে সাথে বন্ধু লাগে। সুতরাং বিএনপি, আমি আশা করি তাদের এই একলা চলার আত্মঘাতী যে নীতি, সেখান থেকে তারা চলে আসবেন। সামনে বাংলাদেশের অনেকগুলো বড় বড় সংকট, অনেকগুলো দুর্যোগ অপেক্ষা করছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী এবং নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও 2 জন সন্দেহভাজন সাবেক সেনা সদস্য জাহিদুল এবং রাব্বির ডিএনএ সংগ্রহের নির্দেশ দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, গত 17 জুলাই এই নির্দেশ দেন আদালত। এর আগে এই মামলার প্রধান আসামি সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রস ম্যাচ করা হয়। 11 বছরের মাথা ধরা পড়লো এই একজন আসামি। তো আশা করি যে কষ্ট করছি বাজান যে বিচারটা পামু। এখন বলতে পারবো যে আসামি ধরা পড়ছে। দেখা যাক, কোর্টে আমি কোর্টকে শ্রদ্ধা করি, কোর্টকে মান্য করি, কোর্টের উপর আমি শ্রদ্ধাশীল। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসা আক্তার। বৈঠকে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে মত বিনিময় হয়। তবে বৈঠকের বিষয়ে 2 দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ। নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা 3য় দিনের মতো উত্তপ্ত ভারতের রাজপথ। এর মধ্যে বিষয়টি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনায় প্রস্তুতির কথা জানিয়েছে কেন্দ্র। তবে আন্দোলন এখন আর শুধু নিটে সীমাবদ্ধ নয়। কৃষকদের দিল্লি অভিযাত্রা, বিরোধীদের বিক্ষোভ আর সংসদের উত্তাপ, সব মিলিয়ে মোদী সরকারের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ। একটি প্রশ্ন ফাঁসের অভিযোগ, অনলাইন প্ল্যাটফর্মে জ্বলে ওঠা সেই আগুন এখন ছড়িয়ে পড়েছে রাজপথ থেকে সংসদ পর্যন্ত। দিল্লির বাতাসে এখন স্লোগান, ব্যারিকেড, লং মার্চ আর পাল্টাপাল্টি রাজনৈতিক অবস্থানের উত্তাপ। টানা 3য় দিনের মতো নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির রাজপথে অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি, কংগ্রেস সহ বিরোধী দলগুলো। আন্দোলন ছড়িয়েছে কলকাতা, বেঙ্গালুরু, পুনে, লখনউ ও হায়দ্রাবাদ সহ বিভিন্ন শহরে। শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও নানা শ্রেণী পেশার মানুষও সংহতি জানাচ্ছেন। বাড়তে থাকা চাপের মধ্যেই কেন্দ্রের বার্তা, নিট ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনায় প্রস্তুত সরকার। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নাকচ করেছে সরকার। দাবি, প্রশ্ন ফাঁসের অভিযোগ আসার পর থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যুব সমাজের স্বার্থে বিরোধীদের সংসদে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ 5 দফা দাবি তোলেন রাহুল গান্ধী।
বিক্ষোভে রাহুল প্রিয়াঙ্কা সহ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিশ। বুধবার কালো পোশাকে সংসদে বিক্ষোভ চালিয়ে যায় বিরোধীরা। তবে ধর্মেন্দ্র প্রধানের পাল্টা অভিযোগ, শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কংগ্রেস। এদিকে ভারত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দেশ বাঁচাও মোর্চার ব্যানারে দিল্লিমুখী লং মার্চ শুরু করেছে কৃষকরা। তাদের ঠেকাতে শম্ভু সীমান্তে করা ব্যারিকেড ও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ। রাজপথ থেকে সংসদ, চাপ বাড়ছে সব ফ্রন্টেই। চারপাশের এই সাঁড়াশি চাপ মোদী সরকার কিভাবে সামাল দেয়, এখন সেটাই দেখার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।